রিসেন্ট টাইম আমরা যেটা দেখছি একটা নতুন কালচার শুরু হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু নিয়ে যাচ্ছি এসএসসির কাছে বলছে যে এটা এফআইডি কে পাঠানো হয়েছে বা মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটা একটা ভুল স্টেপ, উই আর গোয়িং ব্যাকওয়ার্ড। আমরা ডিসেন্ট্রালাইজেশন থেকে সেন্ট্রালাইজেশনে চলে যাচ্ছি। কমিশনকে যে পরিমাণ পাওয়ার দেওয়া আছে, যে পরিমাণ ক্ষমতা দেওয়া আছে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট রেগুলেট করার জন্য, আমরা আশা করব যে কমিশন তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে ওনারা নিজেরাই ক্যাপিটাল মার্কেট গভর্ন করুন, রেগুলেট করুন, ওভারসি করুন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি সেটা থেকে কমিশনের সরে আসা উচিত। শুধু আরেকটা জিনিস একটু বলতে চাই যে আমাদের এখানে লিস্টিং, ডিলিস্টিং এই দুটো একটা বড় ইস্যু হয়ে গেছে। যে লিস্টিং আমরা তো যেগুলি করেছি সারা পৃথিবীতে যে লিস্টিং হয় এবং ডিলিস্টিং হয়, ডিলিস্টিং রেগুলেশনটা আমরা অর্থ উপদেষ্টা মহাদেশের দৃষ্টি আকর্ষণ করেছি। এই ডিলিস্টিং রেগুলেশনটা আনা খুব জরুরি দরকার। কারণটা হচ্ছে যে আমরা যেটাকে বলছি জাঙ্ক শেয়ার, এই জাঙ্ক শেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরিত্রাণ করা কখনোই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহনশীল পর্যায়ে না আনতে পারি তাহলে এই মার্কেটকে আপনার কনফিডেন্স, পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনাটা খুব একটা ডিফিকাল্ট কেস হবে। ট্যাক্সের ব্যাপারে বলেছেন, তারপর আমি বলছি যে আমাদের বর্তমান যে ট্যাক্স অথরিটি আছেন অনেকদিন পরে দেখতে পাচ্ছি বেশ কোঅপারেটিভ। ওনারা বলেছেন যে বাজেটে আসার আগে ওনারা আমাদের সাথে বসবেন, নট ফর দ্য সেক অফ জাস্ট সিটিং। ওনারা কনক্রিট প্রপোজাল অ্যানালাইসিস করে আমাদেরকে হয়তো কিছুটা ভালো দিক নির্দেশনা দেবেন। আর শেষ অনুরোধ আমি সবার কাছে, আপনাদের কাছে, যে দেখেন সব সেক্টরে গত 15 বছরে কি হয়েছে তার উপরে একটা মোটামুটি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি হয়েছে বা কোনো না কোনো ফর্মে ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে। কিন্তু আমরা ক্রমাগতভাবে বলে যাচ্ছি বাংলাদেশ স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে সেগুলির ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এখন আমি যদি এগিয়ে যেতে চাই তাহলে কি কি রং ডুইংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আচার চাচ্ছি না, কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে। এবং আমরা যদি না জানি, আমরা যদি ডকুমেন্টেড না করি তাহলে আমরা এগুলি ভবিষ্যতে রোধ করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। ডিএসি লিস্টিং হতে হলে সেলফ লিস্টিং রেগুলেশন বলে একটা রেগুলেশন লাগবে, কারণ ডিএসি ইটসেলফ ইজ এ রেগুলেটর। সেখানে আপনার এই যে আমার যে কি ফর্মে আমি ডিএসি কে ডিএসি রেগুলেট করবে ওয়ান্স ইট ইজ লিস্টেড, সেই রেগুলেশনটা নাই। আর দুইটা জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে, একটা হচ্ছে অন্যান্য দেশে, ধরেন আমি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়ান স্টক এক্সচেঞ্জ যখন আপনার লিস্টিং হলো তখন ওনারা নতুন শেয়ার ইস্যু করেছিল। নতুন শেয়ার ইস্যু করাটা ইজ ইজি ফর অ্যান আইপিও, বাট আমাদের এটা আইপিও হবে না, আমাদের হবে সেলফ লিস্টিং। কারণ আপনার ডিমিউটেশন অ্যাক্টে যেটা বলা আছে যে আমরা 25% দিয়ে দিয়েছি টু দ্য স্ট্র্যাটেজিক পার্টনার, আমাদের থাকবে 40% এন্ড উইল অফলোড 35%। এই 35%টাকে যেটা করতে হবে, এটা ডাইরেক্ট লিস্টিংও করা যাচ্ছে না, হ্যাঁ ডাইরেক্ট লিস্টিংও করা যাচ্ছে না, কারণ আপনার এখানে প্রাইসিং এর ব্যাপার আছে। এই জিনিসটা মানে ইউ হ্যাভ কারেক্টলি পয়েন্টেড ইট আউট, ইট হ্যাজ টু বি রিজলভড বাই দ্য স্টক এক্সচেঞ্জ, বাই দ্য এসএসসি এন্ড অলসো বাই দ্য গভর্নমেন্ট হুইচ ইজ দ্য মিনিস্ট্রি। সো এটা আমি আপনার কথার প্রেক্ষিতে বলছি, আমাদের বর্তমান বোর্ড যারা আছেন ওনাদেরকে একটু টেক ইট আপ, কারণ আমাদের এই ব্যাপারটা রিজলভ হওয়া দরকার। ইট ইজ বিন এ লং পেন্ডিং। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা যেভাবে বলছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং হওয়া উচিত, তার চেয়ে বেশি আগে লিস্টিং হওয়া উচিত সেন্ট্রাল ডিপোজিটরি। দ্যাট ইজ বিন এ সিভিয়ারলি প্রফিটেবল কোম্পানি। আমাদের টাকা নিচ্ছে, আমাদের বলতে আপনাদের সবার টাকা নিচ্ছে, কারণ আমরা প্রতিটা ট্রেডে ওনাদেরকে টাকা দিই। এটা যখন ফরমেশন হয় তখন বলা হয়েছিল যে 10 বছর পর্যন্ত বাংলাদেশে আর কোনো সিডিবিএল হবে না, 10 বছর পরে ইট উইল বি ওপেন, বাট ইট হ্যাজ নট বিন মেড ওপেন। ওনারা এককভাবে আপনার একটা মনোপলিস্টিক বিজনেস করে যাচ্ছে, কিন্তু ওনাদের প্রফিট শেয়ার করছে না উইথ দ্য মার্কেট ইনভেস্টার্স, উইথ এনি অফ আস। 15 বছরের আসলে একটা বিচার বিশ্লেষণ করা তো দরকার। আমরা প্রতিনিয়ত বলছি খারাপ আইপিও বা খারাপ কাজগুলো, কিন্তু তার একটা বিশ্লেষণমূলক নিরপেক্ষ কোনো বিচার ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং সেটা আসতে হলে কিন্তু আপনাদের হাত ধরে আসতে হবে। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সেগুলি করা কষ্টকর, আপনারা জানেন, অনেক সীমাবদ্ধতা সেখানে, কিন্তু আপনাদের কলম কিন্তু খোলা, আপনারা এখন স্বাধীন। একটা বিচার বিশ্লেষণ রিপোর্ট নিয়ে আসেন, বিক্ষিপ্তভাবে আসছেন, গত 15 বছর রিপোর্ট দেন। এই স্টকে আমি নিশ্চিত করতে পারি আমরা তার জন্য যারা নির্বাচিত পরিচালক আছে তাদের দিক থেকে কোনো ব্যর্থ হবে না। আমরা সততার সাথে চেষ্টা করব বর্তমান যে বোর্ড যে আছে, যারা স্বতন্ত্র আছেন তারা যেন সঠিকভাবে কাজগুলো করেন। এখন পর্যন্ত আমি দেখেছি
এই বোর্ড আমি মনে করি যে আগারগাঁয়ের প্রভাবমুক্ত। গত 15 বছরের দুঃশাসন যে সকল আইপিও দেখেছেন, আমরা 18-19 বোর্ডে যেভাবে আইপিওগুলো আটকানোর চেষ্টা করেছিলাম, 22টি আইপিওকে ঢাকা স্টক এক্সচেঞ্জ না বলার দুঃসাহস দেখেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জ 2টি আইপিওকে ডিলিস্টেড করবার দুঃসাহস দেখেছিল, কিন্তু ক্রমে 19-20-এর সকল ক্ষমতা হাত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেকগুলোকে আইনগতভাবে প্রতিবাদ করে ডিবি বন্ধ করেছিল, ডিএসসি বোর্ড মেম্বারের চেষ্টা করেছিল। দেখেছেন 20-এর পর 59টি ট্রেক ইস্যু করা হয়েছে, জঞ্জালে পরিণত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে। যেখানে 250 জন ব্রোকার চলতে পারে না, আপনি আরও 60টি ট্রেকের বোঝা চাপিয়ে দিয়েছেন। সেই 60টি ট্রেকের ভিতরে 20-30টার হদিস নেই, 10-15টা চলে না, এবং 8-10টার এখনও তাদের নেট ক্যাপিটাল ব্যালেন্সে নেগেটিভ পাওয়া যায়। 70 বছর ইতিহাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেখানে 4-5 জন মেম্বারকে আমরা ডিফল্টার পেয়েছি, সেখানে মাত্র 3 বছরের মাথায় 59টি ট্রেকের ভিতরে ডিফল্টার। তাহলে এটা কোনো ভালো কাজ ছিল না। আমরা বন্ধ করবার চেষ্টা করেছি, পারি নাই। অক্টোবর থেকে এখন পর্যন্ত ওই যে অদৃশ্য যে চাপ, সেই চাপের কোনো দেখা এখনো পাইনি। এই গত 3 মাসের মধ্যে সম্ভবত প্রথমবারের মতো পূর্ণ কমিশন আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জে চট্টগ্রামে গিয়েছেন, আমাদের সাথে বসেছেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্পেসিফিক যে সমস্যাগুলো আছে সেগুলো শুনেছেন। পুঁজিবাজার সম্পর্কে আমাদের যে পরামর্শ সুপারিশ সেগুলো জেনেছেন এবং চট্টগ্রাম ভিত্তিক যে সম্মানিত যে বিজনেস পার্সোনালিটিজ আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, তাদেরকে পুঁজিবাজারে কিভাবে আনা যায় তাদের সে ব্যাপারে তাদের মতামত নিয়েছেন, তাদের বক্তব্য শুনেছেন। তো আমি ডিএসসি চেয়ারম্যান মহোদয়ের সাথে মিলিয়ে বলতে চাই যে আমরা আসলে চাপমুক্তভাবেই কাজ করছি।